নাকে দড়ি দিয়ে ঘোরানোর সমার্থক কিছু আছে? নাকের পরিবর্তে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে দড়ি বাঁধা গেলেও নাকে দড়ি বেঁধে ঘোরানোর যে তাৎপর্য এবং গুরুত্ব, সেই বিষয়টা আসে না। আঙুলে দড়ি বাঁধা যায়, পায়ে দড়ি বাঁধা যায়, কোমরে দড়ি বাঁধা যায়, কিন্তু নাকে দড়ি বেঁধে যে ঘটনাটা ঘটানো যায়, এসব অঙ্গ প্রত্যঙ্গে বেঁধে সেটা ঘটানো যায় না। আর মানুষের তো লেজ নেই। যদি লেজ থাকতো তাহলে হয়তো এই ব্যাপারটা নাকে দড়ি বাঁধার চাইতে লেজে দড়ি বেঁধে ঘোরানোটা আরো বেশি ব্যঞ্জনাময় হতে পারত। আগে হ্যাঁ, শীর্ষ আদালত আজকে যে পর্যবেক্ষণ রেখেছে একদম গরম গরম। কি ব্যাপারে? ওই যে 2026-এ 16-র বাতিল প্যানেল, এসএসসির প্যানেল, তাকে নিয়ে তো জল্পনা কল্পনা, মামলা, হামলা হয়নি, মামলা এবং গামলা, মানে উকিলেরা গামলা গামলা উপার্জন করছেন মামলার মাধ্যমে। সেটা তো থেমে নেই, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। তো সেই মুকুটে, মানে মুকুট বলবো না, সেই গামলায় এবং মামলায় আরো একটি পর্যবেক্ষণ যুক্ত হলো। মাননীয় সুপ্রিম কোর্ট জানালেন, ভৎসনা করলেন, এবং সেভাবেই খবরে প্রকাশ পেয়েছে। দারুণ, মানে এমন করে এরা শিরোনাম বানায় যেন একেবারে রাজ্য সরকার কমিশন একেবারে তোলপাড় হয়ে গেল, মানে ওলট পালট হয়ে গেল। মানে দারুণ ব্যাপার। কি কমিশনকে, মানে স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্টের ভৎসনা, কি অযোগ্যদের তালিকা কেন প্রকাশ করা হলো না? এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকা কেন প্রকাশ করা হলো না? 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। ব্যাস, সঙ্গে সঙ্গে মানে যারা রাজনৈতিক দলে বিশ্বাস করেন এবং যারা এখনো নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের খেলাটা ধরতে পারেননি, যারা এখনো আশা করেন সব আগের মতো হয়ে যাবে, আগের মতো নিয়োগ হবে, মাইনে হবে, বিয়ে হবে, সংসার হবে, দারুণ হবে, দুর্দান্ত হবে, এমন স্বপ্ন যারা দেখেন এবং দলবাজি যারা করেন, তারা তো বেশ দারুণভাবে নড়ে চড়ে উঠলো। এই যে এবার শীর্ষ আদালত দুর্নীতি দমনে নতুন করে ঝাঁপিয়ে পড়লো, অযোগ্যদের তালিকা চাইছে। আর যারা দলবাজি করেন তারা বলবে, এই যে রাজ্য সরকার দুর্নীতি পরায়ণ, তাকে কমিশন তারই প্রতিনিধি, এবং তাকে রীতিমতো ভৎসনা করেছে সুপ্রিম কোর্ট। কি দারুণ আনন্দ, তৃপ্তি, ভৎসনা করেছে। দারুণ। এদল ওদল হোন্দল কোদল কোন দল, হুঁদল কোন দল, এসব চলছে আর কি। কিন্তু ভেতরের সেট আপটা, ভেতরের খেলাটা, আদালত সহ সবাই যে খেলাটা খেলছেন, সেটা বোঝার মতো শক্তি কতিপয় মানুষের এখনো আছে। নইলে এখনো আদা জল খেয়ে পরীক্ষার প্রস্তুতি নেন শিক্ষকেরা বা যারা শিক্ষক হতে চাইছেন তারা, ফ্রেশার বলুন, ভেটারেন বলুন, এক্সপেরিয়েন্স বলুন, সবাই মিলে খিচুড়ি, যে নোটিফিকেশন বেরিয়েছে 7ই সেপ্টেম্বর পরীক্ষা এবং 14ই সেপ্টেম্বর নবম, দশম, একাদশ, দ্বাদশ যথাক্রমে। পারে? পারে না। কারণ ওই যে আশায় বাঁচে চাষা, বা নবীনচন্দ্র সেনের সেই পলাশী যুদ্ধ থেকে লাইন, অসাধারণ সেই পংক্তি, ধন্য আশা কুহকে নিয়ে। তাই তো। কিন্তু অযোগ্যদের তালিকা প্রকাশ করতে বলা হলো 7 দিনের মধ্যে। আবার সুপ্রিম কোর্ট জানিয়েও দিলেন পরীক্ষাটা কিন্তু হবে, ওটা হতেই হবে, পরীক্ষাটা হবে। 7ই সেপ্টেম্বর যেমন পরীক্ষা হওয়ার কথা, 14ই সেপ্টেম্বর যেমন পরীক্ষা হওয়ার কথা, পরীক্ষা ঠিক তেমন করেই হবে, জানিয়ে দিয়েছে। কিন্তু এই পর্যবেক্ষণ 7 দিনের মধ্যে কমিশনকে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে দেওয়া বলার এই যে ব্যাপারটা এলো কেন? এতদিন কি সুপ্রিম কোর্ট এই কথা বলেনি? জনতা কি চায়নি? শিক্ষকেরা কি চাননি
চেয়েছেন তো, আলবাত চেয়েছেন, যোগ্য অযোগ্য আলাদা করে তালিকা প্রকাশ করা হোক, পৃথকীকরণ হোক। অযোগ্যদের তালিকা প্রকাশ করলেই তো যোগ্যরা, বাকিরা যোগ্য, এটা বেরিয়ে আসে, তাই নয় কি? মানে যারা শিক্ষাকর্মী হিসেবে নিযুক্ত হয়েছেন বা শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন ওই প্যানেল থেকে, তো যে কোনো একটা তালিকা দিলেই তো বাকিরা বোঝা যায়, ধরে বুঝিয়ে নেওয়া যায় যে বাকিরা যোগ্য, বা যোগ্যদের তালিকা দিলে বুঝে নেওয়া যায় যে বাকিরা অযোগ্য। আলাদা করে তালিকাও না দিলেও আমরা ধরে নিতে পারি অন্তত, তাই না? এটাই তো আমরা জানি, মানে ইজি এরিথমেটিক বলতে আমরা যা বুঝি। অ্যালজেব্রার দরকার নেই, এটা ইজি এরিথমেটিক। কিন্তু সেটা হয়নি, হয়নি তো এখন কেন হলো? ওই যে কিছু যোগ্য যারা শিক্ষক পদে নিযুক্ত আছেন এখনো, ওই যে 31শে ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে যাদের, তো তারাই তাঁদেরই সবাই তো ঐক্যবদ্ধভাবে কিছু করছেন এমন তো নয়, তাঁদেরই কয়েকজন না মামলা করেছিল যে পরীক্ষা স্থগিত করতে চাও, স্থগিতের আবেদন দিয়ে। কারণ তারা পরীক্ষা কেন দেবেন? তারা তো যোগ্য, তাদের দাবি ছিল তারা তো যোগ্য, তারা কেন আবার নতুন করে পরীক্ষায় বসবেন? তারা ইতিমধ্যে যোগ্যতার আম, যেসব হার্ডেলস আর কি, যেসব প্যারামিটার, সেগুলো তারা তো অতিক্রম করেছেন এই যুক্তিতে। তো সেই মামলা মানে মামলার শুনানির সময়, হিয়ারিং এর সময় মামলাকারীদের উকিল তিনি এই প্রসঙ্গটা তোলেন কি, না অনেক অযোগ্য এই পরীক্ষায় বসছে। মানে এই যে পরীক্ষা 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর, তাতে নাকি অনেক অযোগ্যরাও পরীক্ষায় বসছে, যেটা হওয়ার কথা নয়, স্বাভাবিক। অযোগ্যরা কেন পরীক্ষায় বসবে? অতএব সেই সঙ্গে সঙ্গে বিচারপতি, মাননীয় বিচারপতি নড়ে চড়ে বসলেন। কি বললেন? কমিশনকে কি আদেশ দিলেন? 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্ট কিন্তু কড়া নজর রাখছে এই নিয়োগ প্রক্রিয়ার উপরে। সেরকম হলেই, পান থেকে চুন খসলেই, এরকম কিছু হলেই, মানে বিন্দু মাত্র কিছু দেখলেই শীর্ষ আদালত কিন্তু হস্তক্ষেপ করবে। বাপরে, কিরকম প্রকাশ! যেন মনে হচ্ছে যেন দুর্নীতি দমনের জন্য আদালত একেবারে আদা জল খেয়ে নেমে পড়েছে। একেবারে দারুণ স্বাস্থ্যকর, সুন্দর, শোষণহীন, দুর্নীতি মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মহামান্য আদালত অঙ্গীকারবদ্ধ, তেমনই তো মনে হচ্ছে না। খবরটা পড়লে বুঝতে পারবেন। বেশ, আর কি হলো? তো এই যে অযোগ্যের তালিকা 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে, এটা বলা হলো, আবার আদালত এটাও বললো পরীক্ষাটা কিন্তু হবে। তাহলে কি দাঁড়ালো? কি দাঁড়ালো? 7 দিনের মধ্যে যদি অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়, বেশ ভালো। তাহলে কি সেই অযোগ্যদের তালিকাটা দেখে নিয়ে তাদের অ্যাডমিট কার্ড, যদিও প্রফেশনাল অ্যাডমিট কার্ড আপনারা জানেন যেটা দেওয়া হয়েছে, সেটা বাতিল করা হবে? এই কারণেই কি তিনি অযোগ্যদের তালিকাটা চাইলেন? স্বাভাবিক, এটাই তো মনে হবে যে যেহেতু মামলাকারীরা বলছেন যে অনেক অযোগ্য এই পরীক্ষায় বসছে, তাই অযোগ্যদের তালিকাটা সুপ্রিম কোর্ট কমিশনকে বললেন, কমিশন তালিকাটা দেবেন 7 দিনের মধ্যে। মানে তালিকা আছে, আমরা জানি সব তালিকা সবার কাছে, সিবিআইও জানে, সরকারও জানে, রাজ্য সরকারও জানে, আদালতও জানে। অফিসিয়ালি কেউ জানে না, আনঅফিসিয়ালি সবাই জানে। যাই হোক, তো এবার সেটাই হওয়ার কথা। তালিকা দেওয়া হলো উইদিন 7 ডেজ, তারপরে সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে বাকিদের অ্যাডমিটগুলোকে ব্লক করে দেওয়া হলো। মানে তারা পরীক্ষায় বসতে পারবে না সেই অনুযায়ী, তালিকা অনুযায়ী। বেশ, কিন্তু যদি না দেওয়া হয়, 7 দিনের মধ্যে এসএসসি দিল না, চুপ করে গেল, অক্ষমতা প্রকাশ করলো,
তাহলে কি পরীক্ষা বন্ধ হবে? না, বন্ধ হবে না, বলেই তো দিয়েছে সুপ্রিম কোর্ট, পরীক্ষা বন্ধ হবে না। আর যদি 7 দিনের মধ্যে কমিশন না জানায়, তালিকা না দেয়, তাহলে কোনো শাস্তি দেওয়া হবে কমিশনকে? মাননীয়াকে কি গ্রেপ্তার করা হবে? তিনি তো সবার উপরে। কমিশনের কমিশনকে হত্যাকর্তাদের গ্রেপ্তার করা হবে বা কিছু, মানে শাস্তিটা কি? ধরুন 7 দিনের মধ্যে বের করলো না, যেটা আমরা জানি করবে না। 22 লক্ষ MMR ওরা প্রকাশ করেছিল, সেখানেও একটা সময়সীমা ছিল, ছিল তো? হয়েছে প্রকাশ? হয়নি। আদালত কিছু করেছে? কিচ্ছু করেনি। মাননীয়া যেমন আছেন তেমনই আছেন, বহাল তবিয়তে আছে, কিচ্ছু করেনি। এক্ষেত্রেও সেটাই তাই হবে, একেবারে আমি নিশ্চিত। তো তাহলে যে সব নির্দেশ পালন না করলে কিচ্ছু হবে না, কোনো শাস্তিই হবে না, সেটা মাননীয়া জানেন, কমিশন জানেন, তাহলে সেই সব নির্দেশ দিয়ে লাভ কি? ওই যে প্লেয়িং টু দ্য গ্যালারি বলে একটা ইডিয়াম আছে ইংরেজি ভাষায়, জনপ্রিয় হওয়ার চেষ্টা, মানে মানে আরো ভালো করে বললে trying to get appreciation from the least intelligent people, তাকে বলা হয় প্লেয়িং টু দ্য গ্যালারি। এটা হচ্ছে ইডিয়াম, অর্থাৎ সবচেয়ে কম বুদ্ধিমান মানুষের কাছ থেকে প্রশংসা কুড়োনো, তাদের অ্যাপ্রিসিয়েশন পাওয়া। কি? ওই যে কি অ্যাপ্রিসিয়েশন, এই যে আদালত দারুণ কাজ করছে, কোমর বেঁধে নেমেছে দুর্নীতি দমনে, এই বার্তাটা জনতাকে দেওয়া হলো। আর গিনিপিগ জনতা, অবোধ জনতা, বুদ্ধিহীন, চিন্তা শক্তিহীন, রিলে মজা জনতা, তারা ভাবলো এই তো আদালত কাজ করছে, চুপ, আদালত চলছে। এই কারণেই এটা করা হলো। আমার পাঠক বন্ধুরা, শ্রোতা, দর্শক থেকে শুরু করে যারা একটু ভাবেন, প্রত্যেকেই জানেন যে 7 দিনের মধ্যে এটা কিচ্ছু হবে না। এবং এইরকম বহু নির্দেশ ডিএ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মাননীয়া লঙ্ঘন করেছেন, কিছুই হয়নি। মাননীয়ার বিরুদ্ধে যত কন্টেম্প্ট অফ কোর্ট হয়েছে, যত রকমের সব ভৎসনা করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে, মহামান্য আদালত ভর্ৎসনা করেছেন, এরকম যদি খবর কাগজের কাটিং খুঁজতে থাকেন দেখবেন মোটা ফাইল ভর্তি হয়ে গেছে, কিন্তু কিচ্ছু হয়নি। তাহলে খেলাটা কিসের? খেলাটা এটাই, একদিকে মূল্য ঝুলিয়ে রাখা, ওই যে পরীক্ষাটা হবে বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, অপরদিকে প্লেইং টু দ্য গ্যালারি। আর কি? দলাদলি, ওই যে এই যে বকে দিয়েছে মাননীয় বিচারপতি, দেখ কেমন লাগে, হ্যাঁ, ওটাই শান্তি। যারা ওই দল টল করেন, বিরোধী দল করেন, পাল্টা দল করেন, তারা এটাতেই শান্তি পাবেন, তাই তো? একটা মাইন্ড গেম বলা হয় এটাকে আর কি, মাইন্ড কন্ট্রোল। এভাবেই ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা চলছে, দুর্নীতি দমনের নাটক চলছে, মূল্য ঝুলিয়ে দেওয়ার ছকটাও অব্যাহত। আচ্ছা, এবার দেখুন, আসুন, এই যে একদম প্রথম দিকে হাইকোর্টের রায়ে যখন ওই প্যানেল ট্যানেল ক্যান্সেল ট্যান্সেল করার কথা উঠেছিল টোটাল, তখন কিন্তু দেখবেন হাইকোর্টের বিচারপতি সেই সময় সম্ভবত অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন তখন। যাই হোক, তো বিচারপতির নামটা এখানে মুখ্য নয়, মূল বক্তব্যটা বোঝার চেষ্টা করুন। সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছিল যে দরকার হলে মন্ত্রিসভাকে গ্রেপ্তার করে সিবিআইকে দিয়ে, সিবিআই হেফাজতে নিয়ে প্রশ্ন করতে হবে, তদন্ত করতে হবে, এরকম কিন্তু বলা হয়েছিল হাইকোর্ট থেকে, আপনারা মনে করুন। কিন্তু সেইটা আবার সুপ্রিম কোর্টে এসেই, তখন সঞ্জয় ছিলেন, তারা জানেন, বিচারপতি সঞ্জীব সম্ভবত, পুরো নামটা মনে পড়ছে না, নামে কিছু যায় আসে না, মূল বিষয়টা খেয়াল করুন। সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে না, ওইটা করা যাবে না, ওটা হচ্ছে রাজ্য সরকারের ব্যাপার, তো সংবিধানে যে কাঠামো আছে তাতে করে মন্ত্রিসভাকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে সিবিআইকে দিয়ে জেরা করানো, এসব করা যাবে না বলে ওই অংশটাকে তিনি বাতিল করে দেন, ওই অংশটাকে সুপ্রিম কোর্টে।
বাকিগুলো বহাল রাখেন মোরলেস, পরিণতি আপনাদের সামনে, আমাদের সামনে। তাহলে এই যে 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এই যে নির্দেশ বা এই জাতীয় নির্দেশ, অমুক দিনের মধ্যে দিয়ে দিতে হবে, অমুক দিনের মধ্যে অমুক শতাংশ দিতে হবে, এরকম আদালত, শীর্ষ আদালত মাঝে মধ্যে এরকম খবরের কাগজে হেডিং হয়ে যাচ্ছে, কিন্তু হেডিং এর সংখ্যা বাড়ছে, শিরোনামের সংখ্যা বাড়ছে, কিন্তু মাননীয়ার বা মন্ত্রিসভার কারোর কিছু হচ্ছে না। সেটা কি আমরা এতদিনেও বুঝিনি? তবে কেন এসব নিয়ে হইচই করি? আচ্ছা, তালিকা। এবার এক প্রশ্ন করুন যে তালিকা নেই, অযোগ্যদের তালিকা দেওয়া হয়নি, এতে করে কি হচ্ছে? সবার ঘৃণা কার প্রতি যাচ্ছে? ওই যে শাসক দল, তারা অযোগ্যদের প্রচারটা এরকমই, বাস্তবটা তা নয়। সমস্যাটা সবারই হবে। হ্যাঁ, একদম টপ লেভেলের অযোগ্য যারা, একদম ধামাধরা অযোগ্য, সব অযোগ্য মানেই তো নেতাদের কাছাকাছি নয়, সব তো আর তৃণমূলের বা শাসক শ্রেণীর খুব কাছের নয়, মানে কিছু তো আছেরই, তাদের তো কিছু হবে না, তাদেরকে হলেও তাদেরকে পুষিয়ে দেওয়া হবে, সেটা আমরা জানি। কিন্তু মূল যে বিষয়টা, তাতে করে যেটা আসছে সামনে, যে অযোগ্যদের, অযোগ্য মানেই হচ্ছে শাসক দল তাদেরকে বহাল করেছে, তারাই অযোগ্য, এবং শাসক দল তাদের নাম প্রকাশ করছে না, অযোগ্য তালিকা প্রকাশ করছে না, কারণ তাতে করে তাদের সমস্যা বাড়বে, এবং তাদের ব্যাপারটা, তাদের অভিসন্ধি, তাদের ধান্দাবাজি প্রকাশ্যে চলে আসবে এবং আলোতে চলে আসবে, জনগণের সামনে, মানে ওই যে দুধকে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে, এবং ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়ে। এই কারণেই তিনি নাকি করছেন না, আছে তালিকা কিন্তু করছেন না, প্রকাশ করছেন না, বেশ করেননি, এটা আমরা জানি। অফিসিয়ালি কোনো তালিকা নেই, কিন্তু তালিকা না থাকা সত্ত্বেও কি করে যোগ্য শিক্ষকেরা 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি মাইনে পাবেন, স্কুলে যেতে পারবেন, সেটা বলা হলো, এবং সেটা কার্যকর হয়ে গেল। অবাক কাণ্ড। আর বেশ কিছু শিক্ষক যারা টেন্টেড, তারা স্কুলে যেতে পারছেন না, মাইনেও পাচ্ছেন না, সেটাও কার্যকর হয়ে গেল। এবং শিক্ষাকর্মী যারা, তাদের পুরোটাই তো, তাদের মাইনে বন্ধ হয়ে গেল, এবং তারা যেতে পারলেন না। পুরো পুরো সবাই, সেখানে টেন্টেড আনটেন্টেড ভাগ করা হলো না। তাহলে তালিকা নেই, অথচ ভাগ হয়ে যাচ্ছে, কার্যকর হয়ে যাচ্ছে, কি রহস্য না? ব্যাপার, খেলাটা, তালিকার খেলাটা বালিকারাও বুঝবে, প্রাপ্তবয়স্ক হওয়ার দরকার নেই, বালিকা হলেও তালিকা বোঝা যায়। তালিকা নেই, যোগ্য অযোগ্য তালিকা নেই, অফিসিয়ালি নেই, আনঅফিসিয়ালি আছে তো, আছে। তা নইলে এত মাইনে বন্ধ হলো কোথা থেকে, তালিকা ছাড়াই? কি করে চাকরি চলে গেল টার্মিনেশন লেটার ছাড়াই? খেয়াল খেয়াল করুন, তাহলে তালিকা আছে আবার নেই। যেমন ওরা বিজ্ঞান দিয়ে ঘুলিয়ে দিয়েছিল করোনা কালে ভ্যাকসিনের ডেফিনেশন, তেমন করে ওরা আইন দিয়ে সংবিধানকে ঘুলিয়ে ঘেঁটে দিয়েছে, আর আমরা সেটা প্রশ্নও করতে ভুলে যাচ্ছি। তাহলে তালিকা আছে আবার নেই, তালিকা আনঅফিসিয়ালি আছে, অফিসিয়ালি নেই, অযোগ্যদের তালিকাও আনঅফিসিয়ালি আছে, অফিসিয়ালি নেই, আনঅফিসিয়ালি আছে, অফিসিয়ালি নেই। তাই আনঅফিসিয়ালি সব করা হচ্ছে, বেতন বন্ধ হচ্ছে, এই শিক্ষক এতদিন পর্যন্ত পড়াবেন, মাইনে পাবেন, বাকিরা যেতে পারবেন না, এসব হচ্ছে, শিক্ষাকর্মীদের বেতন বন্ধ হয়ে যাচ্ছে, এবং কোনো ক্ষেত্রেই অফিসিয়াল টার্মিনেশন লেটার নেই, 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 কারণ ব্যাপারটা অফিসিয়াল নয় তো, ব্যাপারটা আনঅফিসিয়ালি হচ্ছে। আমি বারবার করে বলছি, এটা আনঅফিসিয়ালি হচ্ছে, অফিসিয়াল কিচ্ছু নেই। তাই অফিসিয়াল তালিকা চেয়ে পাঠিয়েছে, যেটা বিচারকও জানেন রাজ্য সরকার অফিসিয়ালি কোনো তালিকা দেবেন না, আনঅফিসিয়ালি তো কাজ হয়ে যাচ্ছে, অফিসিয়ালি গেলে তো মুশকিল আছে, সমস্যা আছে, প্রবলেম আছে সবারই। আদালতকেও তো তার টার্গেট পূরণ করতে হচ্ছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের টার্গেট, উকিলদেরও করতে হচ্ছে, শাসক দলকেও করতে হচ্ছে, তাই না? সব এক সুতোয় বাঁধা, বিনি সুতোর মালা, দেখা যাচ্ছে না, কিন্তু আছে, সুতোর একটাই।
তাহলে এই খেলা, নাটক অনেকেই এখনো ধরতে পারছেন না। নইলে এমন করে পড়াশোনা করেন, টেনশন তৈরি করা হচ্ছে, এই গেল 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 গেল, পরীক্ষা হলো না বুঝি, আর না, পরীক্ষা হবে, পরীক্ষা হবে, একটা করে শুনানি হচ্ছে, আর টেনশন বাড়ানো হচ্ছে। আর কি হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে লাটে তোলার ব্যাপারটা দুর্দান্ত ভাবে চলছে। কেন, এই যে যারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাচ্ছেন, প্রায় 15,000-এরও বেশি শিক্ষক, এরকম যতদূর আমি জানি, তো তারা এখন আর স্কুলে যাচ্ছেন না। বেশিরভাগই, সিংহভাগই মেডিকেল নিয়ে বিভিন্ন কারণে, এবং হেডমাস্টাররাও তাদেরকে সহযোগিতা করছে। স্বাভাবিক, একটা মানবিকতার প্রশ্ন, পড়াশোনা কখন করবেন, তারা কিন্তু পড়াশোনা করছেন, স্কুল ক্লাস নিচ্ছেন না, ব্যাহত হচ্ছে। এতে করে কার লাভ হচ্ছে? সরকারি শিক্ষা তো এমনিতেই গেছে লাটে, আবার ডবল লাটে ওঠার ব্যাপারটা অব্যাহত রয়েছে। এবং শিক্ষক নেই, এত এত শিক্ষক স্কুলে যাচ্ছেন না, পড়াশোনা পড়াতে পারছেন না, ওই যে পরীক্ষার চাপ আছে, একটা মানসিক চাপ, এটা করে কি হচ্ছে, তাঁদেরও মানসিক যন্ত্রণা বেড়েই চলেছে, টেনশন বেড়েই চলেছে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাও কেউ লাটে তুলে, প্রাইভেট, বেসরকারি হলে পরিষেবা ভালো হয়, সেটাও বার্তাটা বারবার করে মানুষকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো, স্কুলে টিচারই নেই, এত স্টুডেন্ট এতগুলো, এই কটা মাত্র টিচার, বা এরকম টিচার স্টুডেন্ট দুটো, এরকম বিভিন্ন রকমের মিডিয়া কাজ চালিয়ে যাচ্ছে, তাদের কাজ, মিডিয়ার কাজ, মিডিয়া করছে, সব তো এক সুতোয় মাথা। তাহলে দারুণ কাজ হচ্ছে, এই জন্য পরীক্ষাটা কিন্তু হবে। অর্থাৎ এই পর্যন্ত এই স্কুলে যে ডামাডোল, এমনিতেই শিক্ষক নেই স্কুলে, আপনারা জানেন, নিয়োগ বন্ধ করে রেখেছে ওরা ইচ্ছে করে। এই যে 2022-এর টেট প্রাইমারির ক্ষেত্রে, হ্যাঁ, সেটা নিয়ে আবার নতুন করে মামলা করতে হয়েছে, কন্টেম্প্ট অফ কোর্ট, এটা আমি আগের ভিডিওতে বলেছি। তো এরকম ডামাডোল তৈরি করা হচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে, এমন ভাব করা হচ্ছে যেন আদালত কিছুই না, আদালত দারুণ দুর্দান্ত ভাবে কাজ করছে দুর্নীতি দমনে। আচ্ছা, এইবার এই যে বিষয়টা, এই আদালত যে সুপ্রিম কোর্ট দারুণ হুঁশিয়ারি দিয়ে ভৎসনা করে কমিশনকে বলল 7 দিনের মধ্যে তালিকা দিন, তারা কেন এক বাক্যে রিভিউ পিটিশন খারিজ করার সময় একবারও বলল না যে কোথায় যোগ্য অযোগ্যের তালিকাটা থাকলে আমাদের একটু সুবিধে হতো, তালিকা দিন। এতদিন গেল, সুপ্রিম কোর্ট কখনো জোর দিয়ে একবারও বলেছে তালিকা প্রকাশ করুন, তালিকাটা দিন, অফিসিয়ালি দিন? বলেনি। ক্যান্ডিডেটরা বলেছে, চেঁচিয়েছে, আন্দোলনকারীরা চেঁচিয়েছে, চেঁচিয়েছে, আপনারা জানেন, আমরাও জানি, কিন্তু আদালত কখনো জোর দিয়ে চাপ সৃষ্টি করে রাজ্য সরকারকে অর্থাৎ কমিশনকে কিন্তু তালিকা প্রকাশ করতে বাধ্য করতে পারেনি বা বলেনি, বা এমন কোনো কিছু শর্ত বা কিছু বলেই নেই যাতে করে রাজ্য সরকার বা কমিশন তালিকা প্রকাশ করতে বাধ্য হয়। সেরকম একটা তো ভয় থাকতে হবে, আইনি একটা ব্যাপার থাকতে হবে, নইলে কেন করবে তারা, পাত্তা দেবে? তার তার ক্ষেত্রেই, এই কারণেই আমরা দেখছি যে বারবার করে একটা করে আদালত পর্যবেক্ষণ রাখছে, আর সুপ্রিম কোর্ট একটা করে পর্যবেক্ষণ রাখছে, নির্দেশ দিচ্ছে, আর মাননীয়া এবং মাননীয়ার সরকার অম্লান বদনে হাসতে হাসতে, খেলতে খেলতে সেগুলোকে পায়ের তলায় মারিয়ে যাচ্ছে, এবং তার শাস্তি হিসেবে কিছুই হচ্ছে না, বহাল তবিয়তে টিকে আছে। তাহলে এই খেলাটা কি এখনো বোঝা যাচ্ছে না? নাকি চোখে আঙুল দিয়ে কি বুঝিয়ে দিলেও কি আপনারা বুঝবেন না? এখনো স্বপ্ন দেখে যাবেন, সময় নষ্ট করবেন এইসব চাকরির পেছনে ছুটে, অমূল্য সময়। বারবার বলেছি, আদালতের উপর ভরসা করে কিচ্ছু হবে না। আদালতটা হলো শিক্ষিত মানুষকে বোকা বানানোর একটা জায়গা মাত্র। কারণ মানুষ তথাকথিতভাবে শিক্ষিত ডিগ্রিধারী হয়ে গেলে তারা ভীতু হয়ে যায়, তারা অবিডিয়েন্ট হয়ে যায়।
তারা আদালতকে দেবতা মনে করে এবং তারা আদালতের দিকে তীর্থের কাকের মতো তাকিয়ে থাকে। আর তখন তাদেরকে জবাই করাটা সহজ হয়, কারণ ব্রেন ওয়াশড মানুষ, তারা আদালতকেই সবার উপরে রেখে ভাবে আদালত বোধহয় একেবারে নির্বিকল্প সমাধি, দারুণ কি পঞ্চবটি বন পবিত্র। কিন্তু অশিক্ষিত জনতা, তাদেরকে কিন্তু এসব করা যায় না। এই কারণেই দেখবেন তথাকথিত শিক্ষিত সম্প্রদায় বা শ্রেণীর মধ্যে নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করা সহজ হচ্ছে। প্রতিবাদ নেই বলে, সংঘবদ্ধ অ্যাগ্রেসিভ প্রতিবাদ নেই বলে। আমি আগের ভিডিওতে বলেছি, অ্যাগ্রেসিভ প্রতিবাদ ছাড়া, যোদ্ধার প্রতিবাদ, সংঘবদ্ধ প্রতিবাদ ছাড়া শুধুমাত্র ওই অনশন টনশন করে কিছু হবে না এসব। এটা বহু আগেই আমি বলেছিলাম। তো সেই শিক্ষিত মানুষ, শিক্ষিত মধ্যবিত্তকে মূলত তাদেরকে শিক্ষা দিয়ে এমন মগজ ধলাই করানো হয়েছে যে আদালত মানে তারা যেভাবে বোঝেন তাদেরকে সেভাবেই চালনা করা হচ্ছে। খুব সহজ ব্যাপার হয়ে গেল, দেখলেন তো? মস্তিষ্কটাই আসল, জায়নিক শক্তি সেটা বোঝে। তাই ওবিডিয়েন্ট শিক্ষক সমাজ, নাগরিক সমাজ, শিক্ষিত সমাজ আদালতের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, আর আদালতকে দিয়ে একটির পর একটি সর্বনাশ, যদিও সব আপেক্ষিক, এটাই হওয়ার ছিল, তবু তাদের কাছে তো সর্বনাশ। জীবিকাহীনতা তো একটা সর্বনাশ, চাকরি চলে যাওয়া তো একটা অবশ্যই সর্বনাশ। সেটা তাদেরকে মেনে নিতে হবে মাথা নিচু করে। এটাই হলো প্রক্রিয়া। তাহলে প্রশ্ন করবেন না, এইসব নির্দেশিকা আসলে কি অর্থ? সত্যি সত্যি আদালত কি চাইছেন যে 1 সপ্তাহের মধ্যে অযোগ্যের তালিকা প্রকাশ করা হোক? নাকি এটাও একটা খেলা, নাটক, সময় কাটানো, টেনশন তৈরি করা, টিআরপি বাড়ানো, প্লেইং টু দ্য গ্যালারি এবং ডিভাইড অ্যান্ড রুল? ভাববেন না? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন।